আজ ২৭শে অক্টোবর ২০১২। আমাদের সফরের দ্বিতীয় দিন। সকাল ৭টা বাজে। কাল সন্ধ্যায় রায়গঞ্জে পৌঁছে এই এমবাসি হোটেলে আশ্রয় নিয়েছিলাম। দেবাংশু একসময় রায়গঞ্জে ছিল কাজের সূত্রে। ওর পরিচয়টা কাজে লেগেছে। হোটেলটা বেশ ভালো, রাতটা আরামেই কেটেছে। এখন আমরা বের হচ্ছি পথে। সামনেই কুলিক বার্ড স্যাংচুয়ারি ও কুলিক নদী। আমাদের প্রথম লক্ষ্য সেটাই। এই হলো কুলিক নদী, যার নামে এই পাখিরালয়ের নামকরণ। শান্ত ছোট নদী। এখানে পরিযায়ী পাখি আসে। এখানে ঢোকার পথে গাছে তাদের দেখা মিলেছিল, তবে ছবি তোলা হয়নি। এখানকার শান্ত নির্জন পরিবেশটা কিছুক্ষণ আমরা উপভোগ করলাম। পাখি দেখতে গেলে এখানে একটা দিন থাকতে হয়। আমাদের সফরসূচিতে সেটা নেই। সামনে দীর্ঘ পথ, তাই এখান থেকে আমরা বেরিয়ে গিয়ে জাতীয় সড়ক ধরে ডালকোলার দিকে এগিয়ে চললাম। এবার দেখে নেব এই পর্বের পথটা। রায়গঞ্জ থেকে NH-34 ধরে আমরা এগোবো। একটু পরেই আমরা বাংলা বিহার সীমান্ত রেখার কাছে পৌঁছে যাব। আলতাপুর, টুঙ্গিদিঘি, টুনিভিটা, ছোট ছোট বসতির মধ্য দিয়ে এগিয়ে করণদিঘি, তারপর পশ্চিমে এগিয়ে আমরা চলে আসব ডালকোলা। এখান থেকে আমরা বিহারের পূর্ণিয়া থেকে আসা NH-31 ধরে উত্তরে এগোবো। ফুলহার নদীকে বামে রেখে রাস্তা এখন উত্তর পূর্বে। এবার বিহারে প্রবেশ, আসবে কিষানগঞ্জ। একটু এগিয়ে আবার বাংলায় প্রবেশ, আসবে পাঞ্জিপাড়া। তারপর ধানতলা হয়ে আসবে ইসলামপুর। আমরা এখন উত্তর দিনাজপুর জেলায়। একটু এগিয়ে আসবে চোপড়া। রাস্তা উত্তর পশ্চিমে বাঁক নিয়ে আবার বাংলা বিহার সীমান্তে। মহানন্দা নদী পেরিয়ে রাস্তা উত্তরে এগোবে। বিধাননগর পেরিয়ে আসবে ঘোষপুকুর। পরপর চা বাগান পার হয়ে আসবে বাগডোগরা। পূর্বে বাঁক নিয়ে শিলিগুড়ির রাস্তায় একটু এগিয়ে দক্ষিণে বাঁক নিয়ে রাজ্য সড়ক ধরে শিলিগুড়িকে পাশে রেখে আমরা চলে যাব ফুলবাড়ি। ওই রাস্তায় এবার আসবে আমবাড়ি ফালাকাটা। রাস্তা এগোবে দক্ষিণ পূর্বে। তারপর মোহিতনগর হয়ে জলপাইগুড়ি শহর। ২২৮ কিলোমিটার রাস্তা, সময় লাগবে ঘন্টা ৫। আমরা এগোচ্ছি কুলিকের জঙ্গলের মধ্য দিয়ে। সকালে ফাঁকা রাস্তা, বসতি নেই, কিছু পাক পাকালি চোখে পড়ছে। এখানে চা পানের জন্য থেমে এই মানুষটিকে দেখে যৎপরণাস্তি বিস্মিত হলাম। গোফের বহরটা দেখার মতো। এইসব জায়গায় পথে দাঁড়ালে কিছু না কিছু দ্রষ্টব্য মিলেই যায়। এই ফুল আর তার মধুলোভী এই পতঙ্গটি দেবাংশু ক্যামেরা বন্দি করল। ডালকোলাতে আমরা NH-31 ধরে নিয়েছি। এই রাস্তাটি NH-34 এর তুলনায় অনেক ভালো। মাঝে ডিভাইডার যুক্ত ৪ লেনের হাইওয়ে। একদম পরিষ্কার আকাশ, আরামদায়ক আবহাওয়া। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব ১২৫ কিলোমিটার। আমরা চলেছি বাংলা বিহার সীমান্তের কাছ দিয়ে। তবে এখনো আমরা বাংলাতেই আছি। ঘড়িতে সকাল ৯টা বেজে গেছে। বেশ খিদে পাচ্ছে, কিন্তু খাবার দোকান দেখছি না। দুপাশে চাষের ক্ষেত, ধান চাষ করা হয়েছে। চমৎকার পরিবেশের মধ্য দিয়ে সুন্দর রাস্তায় চলেছি, বেশ ভালো লাগছে। সামনে টোল বুথ, এই কারণেই বোধহয় রাস্তায় আলো লাগানো হয়েছে। বাইকে টোল নেই তো? বাইকে তো টোল থাকার কথা না। টোল প্লাজা। কিষানগঞ্জের আগে অখ্যাত গ্রামাঞ্চলের মধ্যে দিয়ে চলেছি। তেমন বসতি চোখে পড়ছে না।
বিক্ষিপ্তভাবে কিছু লোকজন গরু এসব দেখে মনে হয় আশপাশে বসতি আছে। রাস্তায় গাড়ি কম, নিশ্চিন্ত মনে একটু ধীরে চলেছি। খাবার জায়গা এখন আমাদের লক্ষ্য। কিষানগঞ্জের একটু আগে বিহারে ঢুকে অবশেষে খাবার জায়গা পাওয়া গেল। একটা ঝোপড়া, সামনে কিছু ট্রাক দাঁড়িয়ে, চালকেরা খাটিয়াতে শরীর এলিয়ে বিশ্রাম করছেন। এখানে কোনো লোভনীয় খাবার দাবার পাওয়া যাবে না। অবশ্য আমরা পথে সে ধরনের খাবার প্রত্যাশাও করি না। তরকা রুটি ফরমায়েশ করা হলো। তৈরি করার জন্য কিছুটা সময় দিতে হবে। এখানে কোনো তৈরি করে রাখা খাবার বিক্রি হয় না, টাটকা তৈরি করে দেওয়া হয়। খাবারের পরে চা তো অবশ্যই লাগবে। এই অবসরে লোকজনের সাথে কিছুটা গল্প করে নেওয়া গেল। কিষানগঞ্জ বেশ বড় শহর। এখানকার রেলওয়ে লেভেল ক্রসিং একটা ভয়াবহ জায়গা। একবার আটকালে অনেকটা সময় লেগে যায়। যথারীতি এলোমেলো ট্রাফিক। ফ্লাইওভার তৈরি হলেও নিচ দিয়েই যেতে হচ্ছে, সময় সাপেক্ষ এবং বিরক্তিকর। ভিড়টা এদিকে হালকা হয়ে এসেছে। অবশেষে আবার ফাঁকা জায়গায় এসে গেলাম। এখন 9:45 বাজে। আমরা একটু পরেই বিহার ছেড়ে আবার বাংলায় ঢুকে পড়ব। এদিকে কিছু বসতি দেখছি, সামনে গাইসাল, পাঞ্জিপাড়া। ধানতলা, ইসলামপুর পার হয়ে আমরা এখন ইলুয়াবাড়ি দিয়ে চলেছি। সামনে চোপড়া। এখানে দৃশ্যপটের নতুন সংযোজন, চা বাগান দেখছি। এখন গ্রাম বাংলার সাধারণ দৃশ্য, চাষের ক্ষেত, পথের দুপাশে। আমন ধান হয়েছে, কোথাও পেকে হলুদ হয়ে এসেছে, আবার কোথাও এখনো সবুজ। চমৎকার লাগছে দেখতে। সকালে আবহাওয়াটা বেশ মনোরম ছিল, কিন্তু রোদ চড়তে শুরু করায় এখন একটু গরম লাগতে শুরু করেছে। আবার চা বাগান, কাজ করছে লোকজন।
এবার চায়ের সাথে উত্তরবঙ্গের বিখ্যাত আনারসের ক্ষেত দেখা গেল। এখানে আনারসের চাষ হয় প্রচুর। দামে সস্তা হলেও স্বাদে তেমন একটা উল্লেখযোগ্য কিছু নয়। আমরা এখন চোপড়ার মধ্যে দিয়ে চলেছি। এখানে বেশ ঘন বসতি আছে। কংক্রিটের রাস্তাই ভালো, খরচ কিন্তু একই প্রায়। আমরা এখন এসে গিয়েছি বিধাননগরের কাছে। চমৎকার চা বাগান দৃষ্টি কাটছে। রাস্তার দুপাশেই সুন্দর চা বাগান। সুন্দর দৃশ্যপটের মধ্য দিয়ে চলেছি। মেজাজটা বেশ ফুরফুরে। বিধাননগর এসে গেলাম। এরপর সামনে ঘোষপুকুর। বেশ কিছুক্ষণ একটানা পথ চলেছি, তাই একটু বিশ্রামের জন্য থামলাম। চা বাগানের দৃশ্য আমাদের খুব একটা দেখার সুযোগ হয় না, তাই বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্য উপভোগ করছি। ন্যাশনাল হাইওয়ের ধারেই চা বাগান। অবশ্যই পাহাড়ি অঞ্চলের চা বাগানের দৃশ্য আরও সুন্দর, তাও সমতলে এই দৃশ্য আমাদের কাছে দুর্লভ। আবার পথ চলা শুরু হলো। এখন প্রায় 11:15 বাজে। আমরা ঘোষপুকুর পেরিয়ে বাগডোগরার পথে এগোচ্ছি।
দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটু উত্তেজনা অনুভব করছি। তবে আমরা এখনই পাহাড়ে উঠব না। রাস্তার পাশে এখানে গাছগুলোয় সুন্দর ফুল ফুটেছে। শিলিগুড়ি পাশে রেখে এখন আমরা জলপাইগুড়ির পথে এগোচ্ছি। বেলা প্রায় 2টো বাজে। আমরা জলপাইগুড়ি শহরে এসে গেছি। রাস্তায় তেমন ভিড় নেই। জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে যাওয়া করলা নদী পার হচ্ছি। ছোট শান্ত এই নদী কিন্তু অতিবৃষ্টিতে ভয়ঙ্কর রূপ ধরে দুকুল ভাসিয়ে বন্যা সৃষ্টি করে। বেশ সুন্দর তোরণটা। ডান দিকে রাজবাড়ি এবং রাজদিঘি আছে। আমরা চলেছি জলপাইগুড়ি তিস্তা জলপাইগুড়ির এই উত্তরাংশটা বেশ সুন্দর, ঘিঞ্জি নয়। সামনেই তিস্তা নদী। আমরা উঠে পড়লাম তিস্তা ব্রিজে। এখানে তিস্তা অনেক চওড়া, বিস্তীর্ণ বালুময় নদীবক্ষ, জল কম। তিস্তার উপরে রেল সেতু দেখা যাচ্ছে, মাঝখানে কিন্তু কোনো জলই নেই। আর একটা রাস্তা আছে, চিন্তাপাল যাচ্ছি, ওখান থেকে না জায়গাগুলো কাটা যাচ্ছে। পাহাড়ে চলে গেলে প্রচুর হোটেল আছে। তিস্তা তার গতিপথ ক্রমাগত পরিবর্তনের জন্য কুখ্যাত। এখানে সমতলের সুযোগ পেয়ে দুদিকের পাড় বিভিন্ন বন্যার সময় ভেঙে খুব চওড়া খাত সৃষ্টি করেছে। এখন জলের মূলধারাটা উত্তর দিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এই হলো বর্তমানে তিস্তার মূলধারা। শান্ত জল, স্রোত নেই। এরই ভয়ঙ্কর রূপ হয় বর্ষার সময়। ব্রিজ শেষ হয়ে আসছে। এই পর্বের এখানেই সমাপ্তি।